দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সময়ের পডকাস্টে। আপনাদের সঙ্গে আছে আমি তাজিন খন্দকার এবং আমার সঙ্গে আজ আমাদের সময়ের পডকাস্টে আছেন আয়রন ম্যান কথাটার সঙ্গেই কিন্তু একটা অতি মানবীয় ব্যাপার স্যাপার আছে, যেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আয়রন ম্যান, সো সেখানে আসলে অনেকগুলো অ্যাক্টিভিটিস একসঙ্গে মিলে এই কথাটার আবির্ভাব হয়েছে। সো আমাদের সঙ্গে আজকে বাংলাদেশের একজন আয়রন ম্যান আছেন, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে বারবারই অনেক গৌরবের একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। তিনি শামসুজ্জামান আরাফাত। তার সঙ্গে আজকে আমরা গল্প করবো এবং তিনি আসলে কিভাবে এই আয়রন ম্যান খ্যাতিটা পেয়েছেন সেই গল্প শুনবো তার কাছ থেকে। আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? ফার্স্টে আপনার কুশল জানতে চাই। আমি খুব চমৎকার আছি, খুব ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমি ভালো আছি, আর আপনাকে পেয়ে তো অবশ্যই আজকের এপিসোডটা অনেক ভালো হবে নিঃসন্দেহে, এবং আমার তো খুবই ভালো লাগছে যে আপনার আসলে স্ক্যাজুয়ালটা মিলেছে আমাদের সঙ্গে। আরাফাত, আমি আসলে জানতে চাই এই যে আয়রন ম্যান কথাটার সঙ্গে, আমি যেটা ইন্ট্রোতেও বলছিলাম যে আয়রন ম্যান কথাটার সঙ্গে আসলে অনেকগুলো অ্যাক্টিভিটিস একসঙ্গে ওভারকাম করে যাওয়ার একটা বিষয়, কথাটাই প্রকাশ পেয়ে যায়। সো এই যে আয়রন ম্যান খ্যাতিটা, এটা আসলে কিভাবে পেলেন, কিভাবে আসলে এই যাত্রাটা শুরু হলো? আয়রনম্যান হচ্ছে আসলে একটা ট্রায়াথলন স্পোর্টস। ট্রায়াথলন মিন্স 3টা স্পোর্টসের কম্বিনেশন। এখানে ফার্স্টে সুইম করতে হবে, তারপর সাইক্লিং করতে হবে, তারপর রানিং করতে হবে। সুইমিং 3.8 কিলোমিটার, তারপর 180 কিলোমিটার সাইক্লিং, তারপর হচ্ছে 42.2 কিলোমিটার, অর্থাৎ একটা ম্যারাথন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেও মেবি কমপ্লিট করতে হয়। মোস্ট অফ দ্য রেস এখানে 17 ঘন্টা টাইম লিমিট থাকে। সো আমার ফার্স্ট আয়রনম্যান মালয়েশিয়াতে 2017 সালে করেছিলাম। এটা বলতে পারেন যে একটা কি বলবো, স্টেপ বাই স্টেপ প্রসেস। আমি 2013-এ ফার্স্ট আয়রনম্যানের টার্মটা শুনতে পাই, কিন্তু শুনে আপনি যেটা বলছিলেন যে আয়রনম্যান শব্দটা শুনেই আসলে ইটস সামথিং লাইক টু ডিফিকাল্ট, মানে এটা আইডিয়া করা যায় না এটা অ্যাকচুয়ালি কী। আমি ইন্টারনেটে সার্চ করলাম, দেখলাম ডকুমেন্টারি, দেখলাম যে এই রেসটা এমন একটা রেস যেখানে ধরেন 18 বছরের তরুণ থেকে শুরু করে 80 মোর দ্যান 80 ইয়ার্স ওল্ড মানুষজন ফিনিশ করতেছে। আবার কিছু মানুষ দেখি যে ধরেন ফিজিক্যালি চ্যালেঞ্জড, তারাও এটা শেষ করতে পারছে। তো ইটস ভেরি ইন্সপায়ারিং যে ডিফারেন্ট প্রফেশন, ডিফারেন্ট এজ, ডিফারেন্ট কাইন্ড অফ পিপল এটা শেষ করতেছে, নারী পুরুষ সবাই। তো আমার মনের মধ্যে এটা একটা কি বলে লাইফ গোল থাকে না একটা, যে আমার জীবনে আমি একবার এই চ্যালেঞ্জটা শেষ করতে চাই। সো এটা একটা মনে একটা সিদ্ধান্ত হয়ে গেলো। এরপরে আসলে এটাকে মাথার এক কোণে রেখে আস্তে আস্তে প্রসেস হইতে 2017-এ আমি আয়রনম্যান মালয়েশিয়ায় ফার্স্ট আয়রনম্যান ফিনিশ করেছিলাম। এরপরে এটা চলমান স্টেপ বাই স্টেপ। মানুষ জানেন যে একটার পর আরেকটা লেভেল অতিক্রম করতে চায়, এটা মানুষের হিউম্যান নেচার। তা আমিও এর মধ্যে দিয়ে আছি, এই প্রসেসের মধ্যে দিয়ে। আরাফাত, আমরা জানি যে আপনি একজন ব্যাংকার এবং পুরো দস্তুর একজন ব্যাংকার, একেবারে ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত। আপনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন, ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। সেই জায়গা থেকে আসলে এই যে আয়রনম্যানের যে যাত্রাটা, এটা সামটাইমস কঠিন তো হয় নিশ্চয়ই? এটা আসলে একটা সেলফ কমিটমেন্ট। আর ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে ফর এভরিওয়ান, যে কেউ চাইলেই এটা করতে পারে। তবে এটা করার জন্য একটা বিগ কমিটমেন্টের দরকার, নট টু এনিওয়ান, এটা নিজের কাছে। ডেফিনেটলি ডেডিকেশনটা তো এখানে অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাটা হচ্ছে যে আমি এটা চাই, কিভাবে চাই, কীরকম চাই। ধরেন আমার হাতে 24 আওয়ার্স টাইম আছে, এর মধ্যে 10টা থেকে 6টা আমার অফিস, উইকলি 5 days। সো এটার বাইরে আমি চিন্তা করি যে এটার বাইরে আমার অনেক সময় আছে। এই সময়টাকে আমি অ্যাজ এ হবি আমি কী করতে পারি। সো আমি মর্নিংয়ে ঘুম থেকে উঠি অ্যাপ্রক্সিমেটলি 5 AM। উঠে আমি আমার 8 AM এর মধ্যে আমার যা ট্রেনিং আছে শেষ করে আমি অফিসে যাই, এসে হয়তো কোনো দিন আমার বিকেলের সেশন থাকে, কোনো দিন থাকে না। শুক্র শনিবার 2 দিন আমার কোনো সময় আমি 8 hours ট্রেনিং করি। সো ব্যাপারটা হচ্ছে যে মানে আমি চাই এটা করতে, এবং এটার জন্য এটা সবাই করতে পারে, এটা আপনিও করতে পারেন। এটা ফর এভরিওয়ান, এটা নট এ প্রফেশনাল স্পোর্টস। হ্যাঁ, কেউ চাইলে প্রফেশনাল করতে পারে, বাট অ্যাজ এ হবি ইটস এ ডিফারেন্ট। এটা আসলে আপনাকে এভরিডে খুব চমৎকার একটা অনুভূতি দিবে। আফটার মানে একটার পরে একটা মিশন আপনি কমপ্লিট করছেন, ওই অনুভূতিটা তো নিশ্চয়ই আপনাকে পরেরটার জন্য অনেক ইন্সপায়ার করে।
অ্যাকচুয়ালি আমার রিয়েলাইজেশনটা কি, আমি ফার্স্ট যখন আয়রনম্যান মালয়েশিয়ায় ফিনিশ করেছিলাম, আমার কাছে মনে হলো যে আমাদের বাংলাদেশ আসলে পৃথিবীতে অনেক স্পোর্টস আছে, অনেক ক্ষেত্র আছে যেখানে বাংলাদেশের প্রিসেন্সটাই নাই। তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আমি আমার বেস্ট ইফোর্ট দিয়ে ট্রাই করি। আমি আমি যেখানে প্রিসেন্স নাই, এই যে আয়রনম্যান স্পোর্টসটা, এখানে ধরেন আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে বাংলাদেশের প্রেজেন্স ছিল না। তারপরে আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়। পৃথিবীর এরকম অনেক, আপনারা জানেন যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট স্টেজে আমাদের প্রেজেন্সটা খুব কম। সো আমার কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যতটুকু যেতে পারি। সো এটার মধ্যে দিয়ে যে কমিটমেন্টটা আসলো, যে আমার ভেতরের ডেডিকেশনটা, আমার নিজের যে লিমিটটা ক্রস করে, এটার তীব্রতাটা আরও বেশি বাড়লো এবং আমি আরও বেশি হার্ড ওয়ার্ক করতে পেরেছি। তো এটা আসলে চলমান প্রক্রিয়া। এভরি ডে আমি চাই যে আমার প্রিভিয়াস যে রেকর্ডটা আছে, প্রিভিয়াস ডেটের যে পারফরমেন্সটা ছিল, সেটার থেকে বেটার কিছু করার। সো এটা এখনও হচ্ছে, হয়তো কোনো সময় ব্রেক করা যাচ্ছে, কোনো সময় ব্রেক করা যাচ্ছে না, বাট আমি একটা প্রসেসের মধ্যে আছি এবং এটা দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, এটাই আমার বেস্ট। আপনার এই জার্নিটা আসলে কোথা থেকে শুরু হলো? মানে ইউনিভার্সিটিতে যখন পড়তেন তখন সম্ভবত আপনি দৌড়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, একটা এভারেস্টের কোনো একটা ওই গল্পটা একটু জানতে চাই। আসলে এটা খুব ইন্টারেস্টিং জার্নি, বিকজ আমি আসলে মাউন্টেনিয়ারিং করার জন্য আমরা ইউনিভার্সিটিতে আমরা একটা ক্লাব ফর্ম করি, আমরা ট্রেনিং করি ওখানে। হ্যাঁ, মাউন্ট এভারেস্টে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার একটা টিম ঢাকা ইউনিভার্সিটি থেকে পাঠাতে চেয়েছিলেন। তো সেটার জন্য আসলে ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমার হয়ে ওঠেনি। তো আমি যেটা করেছি যে ওকে, আমাদের মিশন, আমাদের 2টা এক্সপিডিশন হয়েছিল, আমার একটা এক্সপিডিশনও যাওয়া হয়নি। তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে বিইং প্রিপেয়ার্ড ফর এনি টাইম, যে আমি চাই যে নিজেকে যে কোনো সময়ের জন্য প্রস্তুত রাখতে, যেন আমি, হ্যাঁ এখন হচ্ছে না, পরবর্তীতে যেন একসময় যেতে পারি। তবে ব্যাপারটা হচ্ছে যে 2023 পর্যন্ত আমি মাউন্টেনের আশেপাশেও যাইনি, যদিও আমি 2011 সাল থেকে শুরু করেছি। তো আলটিমেটলি আমার যেটা হলো যে আমি এভরি মর্নিং রান করতাম। তো রানটা ওয়ান কাইন্ড অফ আমার কাছে মেডিটেশনের মতো, মানে আমি না করলে আমার খারাপ লাগতো। সো জাস্ট আস্তে আস্তে আমি দৌড়ের প্রেমে পড়ে গেছি। আসলে দৌড়ের প্রেমে পড়ে ধরেন আমি একটা সময় দেখলাম যে আমাদের দেশে তখন রানিং এরকম এত রানিং হতো না। তো আমি খুঁজতাম যে কোথায় রানিং করব। একটা 2013 আমি একটা হাফ ম্যারাথন পেলাম কক্সবাজারে, এটা করলাম। তারপর বছরে একটা হাফ ম্যারাথন হতো, তখন ঢাকা হাফ ম্যারাথন হতো। বিগ বাংলা রান নামে একটা ইয়া ছিল, ওরা এটা আয়োজন করতো। খুব চমৎকার, বেশ উৎসব লাগতো যখন ম্যারাথন, হাফ ম্যারাথন এগুলো হইতো। ম্যারাথন তো হয় নাই। তো আমার কাছে তখন একটা রিয়েলাইজেশন ছিল যে কেন এই জার্নিটা, মানে এই ম্যারাথন, হাফ ম্যারাথন ইভেন্টগুলো কেন হয় না, মানে খুব খারাপ লাগতো। ওকে, আমি নিজের জন্য তখন নিজে একটা রান চ্যালেঞ্জ করলাম যে আমি টেকনাফ থেকে তুলে দৌড়াবো 1000 কিলোমিটার 20 দিনে, কনজিকিউটিভ 50 ডেজ। এটা খুব চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং একটা পার্ট ছিল এখানে। হ্যাঁ, আপনি যমুনা সেতু পার হতে আপনার একটা প্রবলেম মেবি ফেস করতে হয়েছিল। হ্যাঁ, এটা একটা লং জার্নি আসলে। ধরেন ইন শর্ট যদি বলা যায়, তখন আমার কাছে মনে হলো যে না, আমি যদি 1000 কিলোমিটার তখন দৌড়াতে পারি, তখন হয়তো কেউ 10 কিলোমিটারও রান করতে পারে। জাস্ট এরকম একটা থেকে আমি তখন দৌড়ানো শুরু করলাম আর কি, টেকনাফ থেকে তেঁতুলিয়া। তো আসলে দৌড়ানোর আগে আমার তো এত বড় রান করার তেমন অভিজ্ঞতা ছিল না। তো দৌড়াতে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমি আসলে কিসের মধ্যে ঢুকে গেলাম। তো আমার আরেকটা জিনিস ছিল যে মনের মধ্যে আমি অলওয়েজ গিভ আপ টেন্ডেন্সিটা আমার থাকে না। আমি ট্রাই করি যে বেস্ট পসিবল ওয়েতে ট্রাই করা, এবং আমার কাছে মনে হয় যে একটা ওয়ে আউট হবে। তো আপনি যেটা বলছিলেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়ের সময় যমুনা সেতুর উপর দিয়ে আমাদের একটা নিয়ম আছে যে এখান দিয়ে কেউ হেঁটে ক্রস করা যায় না, হেঁটে দৌড়ে বা সাইকেলে কেউ যেতে পারবে না। তো আমি তো ইমিডিয়েটলি আসলে যে সময় ছিল এই সময়ের মধ্যে ওনাদের যে পারমিশন, এই পারমিশনটা পাইনি। হয়তো আরও সময় লাগতো, কিন্তু আমার যে 20 ডেজ কনজিকিউটিভ রান, সেটা মিস হইতো। তো আমি প্ল্যান করলাম না, ওকে আমি সুইম জানি, আমি এটার জন্য ওয়েট করবো কেন, আমি তাহলে সাঁতরে পার হয়ে যাই। আমরা যদি সাঁতরে পার হই, মানে আমার ওনারা বললো যে 5 কিলোমিটার জাস্ট, হ্যাঁ আপনারা গাড়িতে যান। তা আমার কাছে 5 কিলোমিটার না, আমার কাছে একটা স্টেপও বাদ যেন না যায়, সেটা আমার ছিল গোল। তো আমার কাছে মনে হবে যে না, এটা আনফিনিশড
সো আমি ডিসাইড করলাম ঠিক আছে আমি তাহলে বাকিটা সুইম করে চলে যাই। ওকে, তাহলে কি ওই জায়গা থেকেই কি ওই যে আপনি হাঁটলেন, হেঁটে সাঁতার কাটলেন, এরপরে গিয়ে সেখানে আবার হেঁটে পৌঁছালেন, ওখান থেকেই কি যে মানে আপনার যে টুর্নামেন্টগুলোতে পরে আপনি অ্যাটেন্ড করেছেন, পার্টিসিপেট করেছেন, সেখানে কি অনেক বড় একটা ভূমিকা রেখেছে কিনা? এটা আসলে সব কিছুর একটা মেন্টাল স্পিরিট থাকে। ধরেন এই ধরনের কোনো সিচুয়েশান যখন আমরা ওভারকাম করি, এটা ডেফিনেটলি আপনাকে বাই ডিফল্ট একটা মেন্টাল স্পিরিট দেবে। তো আমি এই পর্যন্ত ধরেন 2017-তে আমি ফেব্রুয়ারিতে এই দৌড়টা করেছিলাম, মার্চের 6 তারিখে গিয়ে শেষ হলো। তো 2017 সালের নভেম্বরে আমি আয়রনম্যান করলাম। এই রানটা শেষ করার পর আমার আসলে কনফিডেন্স লেভেল আরেকটু আপ হলো যে না, পসিবল, অনেক কিছু চাইলে পসিবল। হ্যাঁ, আমাদের হয়তো আয়রনম্যান করার মতো ধরেন তখন এখনও পর্যন্ত এরকম ইনফ্রাস্ট্রাকচার নাই। তারপরে আমাদের সাইকেল বলেন, ওই সময় তো একদমই নিউ। আমি ওখানে গিয়ে এভরি টাইম মানে অবাক হয়ে যেতাম যে অ্যাথলেট আয়রনম্যান পার্টিসিপেন্টরা কীরকম প্রিপারেশন নিয়ে আসছে, গিয়ার্স, লজিস্টিক্স অ্যান্ড এভরিথিং। তারপরও যে আমি স্টিল নাও বলবো যে 2017-এ আমি যে আয়রনম্যানটা করলাম এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার পারফরমেন্স, বেসড অন দ্য আপনার লজিস্টিক্স অ্যান্ড এভরিথিং। আমার ডেডিকেশন লেভেল থেকে শুরু করে ওইটা ছিল মানে বেস্ট আমার মতে। ওরকম ডেডিকেশন আমি এখনও, হ্যাঁ আমি সবসময় ডেডিকেটেড থাকি, বাট এত হাই লেভেল ডেডিকেশন আমার কাছে মনে হয় যে অন্যটা ওটা কি দিতে পারিনি। প্রথমবার বলেই কি এত ডেডিকেশন ছিল? না, প্রথমবার না, আসলে যে কোনো জিনিস ফার্স্ট ইজ ফার্স্ট। ধরেন অন্যরকম স্পেশাল, প্রথমবারের অনুভূতিটা অন্যরকম। হ্যাঁ প্রথমবার স্পেশাল। বাট ধরেন আমি ওই সময় আমার যে সাইকেল ছিল, সাইক্লিং পার্টটা হচ্ছে ধরেন ম্যান প্লাস মেশিন। হ্যাঁ, আমার ম্যান মানে আমি ট্রেনিং করে আমার হিউম্যান ফিজিক্যাল ফিটনেস যতটুকু আমি নিছি, আমার সাইকেল ধরেন একটা উপযুক্ত সাইকেল হইলেও এটা সেক্ষেত্রে এটা আরও বেশি হবে। হ্যাঁ, আমি ফাইনালি এখন ধরেন আমার রেসের জন্য উপযুক্ত সাইকেল নিয়েছি, কিন্তু কম্পেয়ার টু দ্য ডেভেলপমেন্ট চিন্তা করলে ওটা ওই অনুযায়ী না। হ্যাঁ, এটা হচ্ছে আমার অবজারভেশন আর কি। এই যে আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিলেন, এরপরে আমি একটা গল্প শুনেছিলাম যে আঙ্কেল সম্ভবত সেখানে আপনার জন্য অপেক্ষা করছিলেন। আমার বাবা না, আমার আব্বার ফ্রেন্ড, ওনারা দুজন একসাথে ফ্রিডম ফাইটার ছিলেন তখন। 1971 সালে ওনারা যুদ্ধ করেছিলেন, উনি বীর প্রতীক। তো মান্নান আঙ্কেল তেঁতুলিয়া, তো মান্নান আঙ্কেলের সাথে বাবার আসলে দেখা হয় নাই। আমি রংপুর পার হওয়ার পর থেকে আমার আব্বা মান্নান আঙ্কেলের কথা বলতো, কিন্তু আমার সাথে ওনার দেখা হয় না, আমার কাছে ফোন নাম্বার নেই, কিছু নেই। আচ্ছা, যাই হোক, পরে আমাদের পরিচয় হইলো, কথাবার্তা হইলো, ওনার সাথে আমি দেখা করলাম। তো উনি আমার রেস শেষে উনি ওখানে রিসিভ করলেন। এটা একটা খুব চমৎকার অনুভূতি যে আমার ফাদার, অন বিহাফ অফ মাই ফাদার, যে উনি ওখানে ওয়েট করতেছিলেন, আমাকে রিসিভ করছেন। আসলে ধরেন এগুলা অনেক বেশি হার্ট টাচিং, মানে এগুলা অনেক বেশি হয়তো জাঁকজমকপূর্ণ না, বাট এই বিষয়টা আমাকে তখন রিয়েলি খুব টাচ করছে যে না, এতদিন একটা মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, কিছু নেই, তো সাডেনলি উনি আসলো, আমার আব্বার বন্ধু একসাথে। এবং ওনার গল্পটা মানে উনি এমন একজন মুক্তিযোদ্ধা যাকে ধরেন 1971-এ মেরে ফেলা হয়েছিল, ওনার এখান দিয়ে বুলেট চলে গেছিলো, তারপরে উনি আবার অজ্ঞান অবস্থা থেকে জীবিত হয়ে ট্রিটমেন্ট নিয়ে উনি আবার ব্যাক করছেন জীবনে। তো ডেফিনেটলি এরকম একটা মানুষকে আমি ফিনিশ লাইনে পাওয়া, ইটস ভেরি ডিফারেন্ট। আরাফাত, এই যে জার্নিতে তো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেছেন তখন আপনি দৌড়াতেন বা এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সো এটার জন্য তো একটা ভালো প্রশিক্ষণের প্রয়োজন হয়, বা আপনার যে এই যে সাইক্লিং, সাঁতার, সব কিছু আসলে কি ইউনিভার্সিটি লেভেল থেকেই কি ওইটার আসলে নিজেকে প্রিপেয়ার করা? জি, এটা টোটালি আমার ভার্সিটি লাইফ থেকে। এটা হচ্ছে ধরেন একটা প্রসেসের মধ্যে দিয়ে, ধরেন আমি 2011 সালে মূলত শুরু করেছিলাম। তো শুরুতে হয়তো এরকম ছিল না, শুরুতে আমি 2-3 কিলোমিটার রান করতাম, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, এরকম করে করে ডে বাই ডে ধরেন 1 মাস পরে হয়তো এটা গেল 10 কিলোমিটারে, 15 কিলোমিটার। ইউনিভার্সিটি পড়ুয়া একজন স্টুডেন্ট, তার আসলে হঠাৎ করে এই ঝোঁকটা মাথায় কেন আসলো? তখন আসলে হঠাৎ করে এই ঝোঁকের কারণটা কি? বিকজ একটা জিনিস কি, সকালবেলা ঘাম বের হয়ে গেলে না, আমার কাছে মনে হতো যে আমার মনের দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ, অভিমান সব এই ঘামের সাথে চলে গেছে, এইরকম মনে হতো। সত্যি সত্যি আমি আমার রানের ইউনিভার্সিটি লাইফে আমার কোনো বললাম না যে এটা আমার জাস্ট ভালো লাগার জন্য করি।
তো এই ভালো লাগাটাই হলো এরকম যে প্রত্যেকটা রান শেষে আমার যেরকম একটা ভালো অনুভূতি আসতো, এই অনুভূতির সাথে ধরেন আপনার লাইফের আসলে কোনো তেমন ওই দিনটা শুরু হইতো খুব হ্যাপি যে আমার কোনো কষ্ট নাই দিন শুরু করতে, আমি কোনো আপসেট না, আমার ডে ইজ ফাইন, আমি খুব ভালো আছি। আপনি যখন আসলে রান করছেন, সুইমিং করছেন, সাইক্লিং করছেন, তখন বন্ধুদের কাছ থেকে কি মাঝে মধ্যে একটু কটূক্তি তো নিশ্চয়ই শুনতে হয়েছে? বলতো আমি পাগল, আমি শীতকালে সাঁতার কাটতেছি, ধরেন কুয়াশার মধ্যে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, আমার ফ্রেন্ডরা কেউ পাগল, আমি এটা মজা পাইতাম। আমি বললাম হ্যাঁ তুই আমি সাকসেস যে তুই আমাকে পাগল বলছিস, কারণ পাগলরা জ্ঞানী হয়। ঢাকায় তো সুইমিং এর জন্য খুব একটা কোনো পুল বা সচরাচর খুঁজে পাওয়া যায় না, আপনি সুইমিংটা কোথায় করতেন? আমি খুব লাকি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে বলা হয় না যে সব কিছুর একটা বিগ প্ল্যাটফর্ম, সো ঢাকা ইউনিভার্সিটি আমার জন্য একটা আশীর্বাদ বলতে পারেন। আমাদের পুল আছে, আমি জৌলক হলে থাকতাম, জৌলক হলে অলমোস্ট মোর দ্যান 100 মিটার্স একটা পুকুর আছে। তো জৌলক হলেই মূলত আমার স্পোর্টস জার্নির বলতে পারেন যে হোম। হ্যাঁ, আমার না শুধু আমার, এখন এর পরবর্তীতে যারা আসে, তারপরে আমরা বাংলা চ্যানেলে যারা সাঁতার কাটি, তো ওইখানে আমরা প্র্যাকটিস করি। ঢাকায় তো আর অপশান নাই, সো ওইটাই আমাদের, পানিও পরিষ্কার, পানিও ভালো। তো এটার উপর ডিপেন্ড করে আসলে এখনও যাই, এখনও সাঁতার কাটি। এখন কি ইউনিভার্সিটি এভাবে কি অ্যালাউ করে কিনা? আসলে আমি তো পাশ করে বের হয়ে গেছি বহিরাগত, বাট যেটা হচ্ছে যে আমি তো অনেক দিন ধরে সাঁতার কাটি, তো আর সাঁতারটা ধরেন আমরা প্রভোস্ট স্যারের সাথে কথা বলে এটা পারমিশন নিয়ে নিই, তো ওনার অনুমতি সাপেক্ষে ওখানে সাঁতার কাটি। এই যে জার্নিটা অনেক চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন, যেটা বলছিলাম বন্ধুরাও তো মাঝে মধ্যে আপনাকে অনেক বেশি মক তো করেছে, তো এই মকিং গুলো আপনাকে কখনো পেছন ফিরে তাকাতে কি? না, এটা আসলে জাস্ট ফান, আমি এটাকে ফান হিসেবে নিতাম, বন্ধু বান্ধব মজা করতো। আপনি তাহলে অনেক পজিটিভ মাইন্ডেড, এটা বোঝা যাচ্ছে। এটা বিগ ফান, আমাকে পাগল বললে আমি মজা পেতাম, বলো আরো বেশি পাগল বলো, আই লাভ ইট। আসলে ব্যাপারটা হচ্ছে ধরেন আমাকে কে কি বলছে আমি কখনো কেয়ার করি না, লাইক আমি যখন দৌড়াই, হাফ প্যান্ট পরে দৌড়াই, অনেকে অনেক কথাই বলে। সো ব্যাপারটা হচ্ছে যে রিজন অ্যান্ড এভরিথিং এটা আমার ইনসাইড, আমি বিলিভ করি। এখন আমি যদি আমি কি চিন্তা করতেছি, আমার গোল কি, এটা আরেকজনকে আমার জনে জনে বোঝানো খুব টাফ। সো আমি জাস্ট হেসে উড়াই দিই। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে নিজেকে নিজে আমি বোঝাতে পারছি যে আমি কি করতে চাই। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশের বাইরে যাচ্ছেন টুর্নামেন্টগুলোতে বা আপনার যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপগুলোতে আপনি পার্টিসিপেট করছেন, সেখানে ডেফিনেটলি অন্যান্য অনেক দেশের অনেক এক্সপার্টিসরাও ওখানে থাকেন, তারা আসলে তাদের সঙ্গে এই যে জার্নিটা, সেটা আসলে কেমন লাগে? এটা আসলে আমার প্রত্যেকটা রেস টাইম বিগ লার্নিং। সো আসলে আপনি শুরুতে বলছেন যে আমাদের এখানে তো ওরকম কিছু নাই, ইনস্টিটিউশনাল কিছু শেখার কোনো জায়গা নাই, আমার কোনো কোচ নাই। সো আমার যেটা হয় যে সেলফ কোচ। সো ওখানে গেলে আমি ভালো ভালো অ্যাথলেটদের সাথে দেখা হয়, বেস্ট অফ দ্য বেস্ট অ্যাথলেটদের কাছে যাওয়া যায়, ওদের কথাবার্তা শুনি, ওদের লাইফস্টাইল দেখি। ওটা আরেকটা ট্রিপ, ওটা আরেকটু অ্যাডভেঞ্চারাস। সো আসলে আমি কখনো ডাউন ফিল করি না, আমার কাছে ওই সময়টা খুব এনজয়েবল লাগে, কারণ হচ্ছে সবাই অনেক এনকারেজিং। যে বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য পিপল, আমি যত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যতবার গেছি, যে মানে ওরা জাস্ট ফিল স্পেশাল যে বাংলাদেশি কারোর সাথে ওরা মিট করছে, ইভেন দে অ্যাপ্রিসিয়েট এ লট। হ্যাঁ, সো এটা খুব দারুণ লাগে আসলে বলতে। আপনি যখন জার্নি কমপ্লিট করেন বা এর আগেও যখন করেছেন, কোনো বাংলাদেশির সঙ্গে দেখা হয়েছে কি যে আপনি কমপ্লিট করার পরে আসলে দেখা হয়ে গেছে এবং তারা খুব আপনাকে অভিবাদন জানাচ্ছে? হ্যাঁ, আমি আসলে যতগুলো রেসে যাই ওখানে আমাদের এক্সপেট্রিয়েট বাংলাদেশি যারা থাকেন তারা আমাকে সহযোগিতা করেন, আসেন। হ্যাঁ, সো এই জায়গা থেকে আসলে ধরেন একটা জায়গায় গিয়ে একা একা ফার্স্টে সেটেল করা এটা খুব ডিফিকাল্ট। সো ওখানে দেখা যায় যে আমার আমেরিকাতে আমার একটা ফ্যামিলি মানে এক্সপেট্রিয়েট আছেন, আফিয়াপুরা, ওনারা অনেক সহযোগিতা করছেন। তারপরে জার্মানিতে, ফ্রান্সে, তো যারা মানে আমি আসলে কোনো সময় লোনলি ফিল করি নাই বা আমি কোনো প্রবলেমে পড়ি নাই, বিকজ অফ যারা ওখানে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার আছেন, ওনারা সহযোগিতা করছেন। আরাফাত কি কখনো ট্রায়াথলিট না হয়ে ক্রিকেটার বা ফুটবলার বা অন্য কোনো ডিসিপ্লিনের অ্যাথলিট হওয়ার কথা চিন্তা করেছিলেন কিনা? আমি আসলে অ্যাথলেট না, আমি আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্পোর্টসটা আমি সারা জীবন করতে পারবো, আমি আসলে এরকম কোনো স্পোর্টস করার জন্য নিজেকে অলওয়েজ মোটিভেট করতাম।
সো আসলে ক্রিকেট ফুটবল অবশ্যই না, কারণ ক্রিকেট ফুটবল মানে ফুটবল আমি লাভ করি, বাট ক্রিকেট টেক্স এ লট অফ টাইম। সো এই জন্য এটা আমার চয়েস লিস্টের বাইরে। এটা এটা দর্শকরা কীভাবে আমি জানি না, বাট আমার কাছে এটা টাইম অনেক সময়ের ব্যাপার। সো আমার কাছে রানিংটা লাইক এভরিওয়ান ক্যান রান, সো এনি টাইম, কোনো কিছুর দরকার হয় না, কোনো এক্সট্রা কিছুর দরকার হয় না। আমি সবচাইতে রানটা খুব বেশি এনজয় করি, তারপর সুইমিং এনজয় করি, তারপর সাইক্লিংয়ে আসলে স্পোর্টসটা কঠিন একটা টাস্ক, কিন্তু দৌড়াবো, তারপরে আমি সুইম করব, তারপরে আমি সাইক্লিং করব, এমন হয় না যে খুব আমার জানতে ইচ্ছা করছে যে এরকম হয় না যে সামটাইমস আপনি যখন সুইম করে এরপরে আবার সাইক্লিং করতে যাচ্ছেন, বাতাস লাগছে, ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার বা হ্যাঁ, সাইক্লিংয়ে আপনার ফার্স্ট অফ অল অনেকগুলা লজিস্টিক্সেরও ম্যাটার। তারপরে আপনি যেটা বলছেন ঠান্ডা লাগতেছে কিনা বাতাসে, হ্যাঁ, আমার ফিনল্যান্ডে যখন সাইক্লিং করতেছিলাম আমি কাঁপতে কাঁপতে আসলে সাইক্লিং করছি, কারণ আমি এক্সপেক্ট করতে পারি না যে ওই সময় বৃষ্টি হবে বা ওয়েদার মানে টেম্পারেচার এত কমে যাবে। সো এই বাতাসের মধ্যে ধরেন আমার ঠান্ডায় ক্র্যাম্প করে সামটাইমস। তো এটা আপনি ঠিক বলছেন যে হ্যাঁ, সাইক্লিং আমার কাছে মোস্ট চ্যালেঞ্জিং আর কি আমার 3টা স্পোর্টসের মধ্যে। ওকে, এই সাইক্লিংটাও কি ইউনিভার্সিটি লাইফে যখন ছিলেন তখন কি? আমি ইউনিভার্সিটিতে আসলে এটা আরেকটা মজার ব্যাপার, ইউনিভার্সিটিতে আমার সাইকেল ছিল, তো সাইকেলটা আমার বন্ধু কিনেছিল। শর্ত ছিল যে তাকে ধরেন সে শাহবাগে এসে নামবে, তাকে আমি সাইকেলের পেছনে বসাই হলে নিয়ে যাব, তার রিক্সা ভাড়াটা সেফ হবে। সেই ওই শর্তে আমাকে আমরা একটা দুজনে সাইকেল কিনে নিয়েছিলাম এইরকম ইউনিভার্সিটিতে। তাহলে জার্নিটা কি ওখান থেকেই? না, ওখান থেকে না, অ্যাকচুয়ালি আমি একদম বাচ্চাকাল থেকে আমি সাইকেল চালাই। সো আমি আমার স্কুল লাইফেও স্কুলে যেতাম, ইভেন সাইকেল দিয়ে ধরেন স্কুল পালায় মাইলের পর মাইল সাইক্লিং করছি। এরকম অনেক ঘটনা আছে। নেক্সট আসলে কি ইভেন্টে পার্টিসিপেট করার পরিকল্পনা আছে? আসলে 2025 এর জন্য আমি অলরেডি 4টা রেস আমার ডিসাইডেড। একটা হচ্ছে বোস্টন ম্যারাথন। এখানে বোস্টন ম্যারাথনে গুড নিউজ ইজ আমি বোস্টন ম্যারাথনে কোয়ালিফাই করেছি। তো বোস্টন ম্যারাথনে কোয়ালিফাই করা আসলে একটা খুব ডিফিকাল্ট, বিকজ আমার এজ গ্রুপে 2 ঘন্টা 55 মিনিটের নিচে আপনার একটা ফুল ম্যারাথন দৌড়াতে হয়। তো এটা খুব চ্যালেঞ্জিং আসলে। আমি অনেক কষ্টে 2 ঘন্টা 51 মিনিট 35 সেকেন্ডে শেষ করেছিলাম বার্লিনে। তো ওটার উপর বেস করে এটাতে সেকেন্ড হচ্ছে চ্যালেঞ্জ রথ। এই চ্যালেঞ্জ রথটা আমি 2019 সাল থেকে ট্রাই করে আসতেছি যে চ্যালেঞ্জ রথে পার্টিসিপেট করবেন। হ্যাঁ, চ্যালেঞ্জ রথ ইজ অলসো লাইক আয়রনম্যান ডিস্টেন্স, বাট ইজ ফেমাস। এটা ট্রায়াথলনের খুব ফেমাস একটা রেস। আর হচ্ছে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে ফ্রান্সে, আর হচ্ছে আয়রনম্যান মালয়েশিয়া। এই 4টা। আপনাকে নেক্সটের জন্য তো অনেক শুভকামনা। আপনার কাছ থেকে একটু মোটিভেশনাল কিছু কথা আমি আমার দর্শকদের জানাতে চাই, যারা আসলে ট্রায়াথলনে যারা ইন্টারেস্টেড তাদের জন্য আমি জানাতে চাই আপনার কাছ থেকে যে আমাদের বাংলাদেশে তো আসলে ওই অবকাঠামোটাই নাই যে ট্রায়াথলনে মানুষ ইন্সপায়ার হবে। আপনি আসলে এমন একজন ফিগার যে আপনার অ্যাক্টিভিটিসগুলোই আমাদের অন্যান্য সবাইকে আসলে ইন্সপায়ার করে। সো এটা আসলে ট্রুলি আমি বলবো যে আমরা যেটা কঠিন সেটা ওভারকাম করে আমরা বেশি মজা পাই। হ্যাঁ, ধরেন আমরা বলি না এই যে আজকের দিনটা সবচাইতে বেশি শীত, আজকে গোসল করা মানে হচ্ছে আমি উইনার। ওয়াও, দারুণ একটা উদাহরণ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে হ্যাঁ, আমার সাথে আর ধরেন ইউরোপিয়ান একজন অ্যাথলেটের সাথে ডিফারেন্স হচ্ছে এই জায়গায় যে হয়তো আমরা ইউরোপে থাকলে আমরা হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের কাছাকাছি থাকতাম, কিন্তু আমরা এই সিচুয়েশান ফেস করে যেটা যাচ্ছি, হ্যাঁ, এই সিচুয়েশানে ফেস করে আমরা যখন ফিনিশ লাইনে যাই তখন ওই ফিলিংসটাই পাই যে না, নিয়ার বাই আমরা ওইরকম একটা স্টেজে গেলাম। বিকজ আমাদেরকে এভরিডে লট অফ চ্যালেঞ্জ ফেস করেই, সবার লাইফে চ্যালেঞ্জ আছে, সবার তা নয়, কিন্তু আমাদের এখানে একটু বেশি। সো এটার জন্য নিজের মধ্যে একটা উইনিং মাইন্ডসেট ক্রিয়েট হয়। সো আমি বলবো যারা ট্রায়াথলন করবে বা যারা রানিং করবে তারা রিয়েলি, আমি জানি আপনারা যারা দৌড়ান বা যারা স্পোর্টস করেন তারা আমার সাথে অবশ্যই এই ফিলিংসটা শেয়ার করতে পারবেন। আমি জানি আমি আমার বন্ধু বান্ধব যারা রানিং করে বা আমরা যারা একসাথে ট্রেনিং করি তারা এই যে থটটা, এই যে ফিলিংসটা সবাই মিউচুয়ালি অনেক উপভোগ করি এবং সবাই আপনাকে দেখে কি আপনার সহকর্মীরা এখন ইন্সপায়ার হয় কিনা যে আমরাও দৌড়াই? আমি আসলে আমাকে দেখে ইন্সপায়ার হয় কিনা জানি না, বাট এই নাম্বারটা মানে অনেক বেড়েছে। হ্যাঁ, সেটা ধরেন
একজন থেকে আরেকজনে যেরকম ছড়ায় যায়, এটা অনেক ছড়ায় গেছে এখন। আমি কিন্তু আপনার কাছ থেকে আজকে ইন্সপায়ার হয়েছি যে আমি নেক্সট টাইম থেকে ম্যারাথনে যাব, দৌড়াবো, ম্যারাথনে যেতে না পারলে আমি নিজে দৌড়াবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বাট আমি জানি, বাট আমিও আবার ধরেন আমরা যারা রানিং করি তাদের কমিউনিটির অনেক মানুষজন দ্বারা আমিও ইন্সপায়ার্ড হই। হ্যাঁ, আরেকজন করতেছে দেখে আমারও ভালো লাগে যে হ্যাঁ যাই। এটা হচ্ছে ধরেন একসাথে অনেকজন করলে আরও বেশি মজা লাগে, আরও বেশি ভালো লাগে। আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসলে আপনার এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। প্রত্যাশা করব যে আপনার এই জার্নি আরও অনেক দূর এগিয়ে যাক। আপনার বারবার করে আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপগুলোতে যে আপনি পার্টিসিপেট করছেন সেখানে বাংলাদেশের পতাকা আপনি আরও অনেকবার তুলে ধরেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভিটেশন। আর আপনিও সময় ম্যাচ করার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা আসলে আয়রন ম্যানের গল্প শুনছিলাম। শামসুজ্জামান আরাফাত আসলে বাংলাদেশের পতাকা উনি যেভাবে বিশ্ব দরবারে একই সঙ্গে একজন পুরো দস্তুর ব্যাংকার, তার পাশাপাশি তিনি আসলে এই আয়রনম্যান খ্যাতিটাকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার জন্য যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই ধারা অব্যাহত থাকুক তার। বাংলাদেশের পতাকা তিনি বারবার করে বিশ্ব দরবারে উঁচিয়ে ধরুক। আজ এ পর্যন্তই দর্শক, পরের পর্বে আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।